যদি এই ফলটা এমনি এমনি দেওয়া হয় তুমি কত খুশি হবা। 60 মন মতো পেয়ারা বেচেছি, 40 মন মতো এখন এই আগে বাবা বলছে যে বাবা আমার বউ মনে করবে যে আমরা সবাই পেতক, তুমি বাবা তুমি আমার হেল্প না করলে আমার উঠার দাঁড়ানোর কোনো উপায় নেই। আমার আব্বা কাঁদতে লাগলো। আমি আব্বারে বললাম যে আব্বা আমিও পেতক হয়ে যাব, এই অবস্থায় দিনকাল চলে না, আমার একটু জমি দেন, আমি যেন ওই জমিটুক নিয়ে খাইতে থাকি। আজকে আমরা চলে এসেছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চন্ডিখালী গ্রামে এশিয়া মডেল নার্সারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বাগান, এখানে পেয়ারা, মালটা, তারপরে হচ্ছে ড্রাগন ফল, বরই, সকল লেবু, সকল ধরনের ফল এখানে চাষ করা হচ্ছে। তো এই কাজের যে উদ্যোক্তা আছে আমাদের গ্রামের একজন তরুণ কৃষক, আমরা তার সাথে কথা বলবো এবং সে এই জিনিসটা কিভাবে শুরু করলো এবং কেন হঠাৎ করে তার এই উদ্যোগটা। সো চলুন তার সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর বান্দা নবীর উম্মত, আছিস কেমন? ভালো ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই যে আপনার বিশাল সাম্রাজ্য দেখতেছি পেয়ারা বা ভ্যারাইটিস ফলের যে ব্যাপারটা আছে, তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আগে আপনার পরিচয়টা দিবেন, তারপরে আমরা একে একে সবকিছু জানবো। মাগুরা শ্রীপুর চন্ডিখালী গ্রাম, মোহাম্মদ বিডিআর লিয়াকত মোল্লা, তার মেজো ছেলে আমি মোহাম্মদ লিটন। আব্বা যখন বর্ডারে চাকরি করত তখন বিএসএফ ইন্ডিয়ায় কারোর এই বাগিচা করতে দেখছিল। আব্বার শখ ছিল একটা পেয়ারা বাগান করবে রিটায়ার্ড করে। তো আব্বা এখন রিটায়ার্ড প্রাপ্ত। আব্বা আমাকে উৎসাহিত করছিল যে বাবা তুমি একটা পেয়ারার বাগান করো, যতটুকু সহযোগিতা লাগে আমি তোমাকে সহযোগিতা করব। তুমি তো মেডিকেল করে আসলে তোমার বুকে আনফিট হয়ে গেছে, মানে মেডিকেলে আনফিট হয়ে গেছি, যার কারণে আব্বা আমার দেশে একটা প্রতিষ্ঠিতা বানানোর জন্য একটা দেমাগ আমার উপরে খাটাইছে। সন্তানদেরকে কোন সন্তান কিরকম মানুষ করতে হয় মুরব্বীরা পিতামাতা তো জানে। এই জন্য আব্বা আমাকে এই ফ্রুটের ভিতরে জীবনযাপন করার জন্য উৎসাহিত করলো। আমরা ঝিনেদা, কালীগঞ্জ, খালিশপুর ওই এলাকায় যে গবেষণার মাধ্যমে এই ডায়মন্ড 80 এই পেয়ারার চারাগুলা কিনে নিয়ে আসলাম। তো এই জমিটা 30 শতাংশে 2 পাহি আছে, 60 শতাংশ। তো এই 60 শতক জমি আমরা তাৎক্ষণিকভাবে একটা মেহগুনির বাগিচা ছিল, এই মেহগুনির বাগিচা কাটিং দেওয়ার পরে জমিটা খালি ছিল। ওই সময় জমিটা আমরা লেগে 10 বছরের জন্য কাগজপাতি করে কন্ট্রাক্ট নিলাম। তো প্রথম 2 বছর মতো আমাদের বাগিচার বয়স দিতে চলে যাবে, যার কারণে আমরা প্রথম শুরু থেকেই ওই জিনিসটা মেনটেন করে নিলাম যে আমাদের ব্যবসা তো 10 বছর চালাতে হবে। আব্বা এক পাহি চাষ করলো, আর এক পাহি হইলে গিয়ে আমার সবজি চাষ করার জন্য বলল যে তুমি এই যে শোনো, তুমি এদিকে এসে দেখো, এদিকের বাগানগুলো আমার একটু ছোট ছোট, এই এক পাহি হইলে গিয়ে আমার পরে 1 বছর পরে লাগানো হয়েছে। এই যে ওই পিলি, এই পিলি, এই পিলি, এই 4 পিলি লেগে ওই বাগিচার থেকে 6 মাস পরে করা হয়েছে। তারপরে ওই দিক থেকে একটু ঘুরে আসি, এই দিকের বয়স দেখো, ওর থেকেও আরো 6 মাস পরে, তার মানে বড় বাগিচার থেকে এই দিকে লেগে আমার 1 বছর পরে এই চাষটা ঢুকা হয়েছে। আমি ড্রাগন আবাদ করেছি, তারপরে ওই পাশে এখনো কিছু কিছু জায়গা খালি আছে, 4500 মতো মরিচ গাছ লাগাইছি। এগুলো আগামী বছর থাকবেন না। চতুর্পাশ দিয়ে হইলে গিয়ে আমি কলা গাছ লাগাইছিলাম, কলা গাছে 6-7 মাস পরেই আমার প্রোডাকশন দেওয়া শুরু হয়ে গেল। তারপরে এই যে দেখতেছো এইগুলো হইলে গিয়ে বরই গাছ, এই বরই গাছগুলো হইলে গিয়ে আমি গেছে বছর লাগাইছি। এবছরও আমার 20 কেজি করে আমি আশা করি একটা বরই গাছে। তারপরে এইগুলা হইলে গিয়ে আগেই লাগাইছিলাম বরই গাছ, এইগুলোর বয়স হইলে গিয়ে 2 বছর। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে বাগিচার সমস্ত কিছু আমি এখানে বাড়াইছি। আচ্ছা, আপনি এই যে বিশাল পেয়ারা সাম্রাজ্য বা এই যে কৃষি খাতে এই জিনিসটা শুরু করার পিছনে যে গল্প বা আসলে কেন কি জন্য শুরু করলেন, এই বিষয়টা যদি একটু বলতেন।
প্রথম শুরুটা এমন ছিল, বড় কর্তা বড় ভাই আব্বার খরচে চলে গেছে সৌদি। ছোট জন আব্বার এক পাহি জমি তমির পালানে বেচিয়ে তার খরচা দিয়ে সেও বিএসসি ইঞ্জিনিয়ার শেষ করে এমএসসি ইঞ্জিনিয়ার পড়তে সিঙ্গাপুর চলে গেল। এদিকে সংসারের আব্বার যত জিনিসপাতি আছে এক একজন ভাগ করে করে নীতি লাগলো। সবাই আলাদা আলাদা পেত্তক হওয়া শুরু হয়ে গেল। বাবার সংসারে আমরা একত্রিতভাবে ছিলাম। ওই সময়টা আমাদের করুণ একটা দৃশ্য, একদম আমরা সব ভাই ছিন্ন হয়ে গেলাম। আমার আব্বা কাঁদতে লাগলো। আমি আব্বারে বললাম যে আব্বা আমিও পেত্তক হয়ে যাব, এই অবস্থায় দিনকাল চলে না, আমার একটু জমি দেন, আমি যেন ওই জমিটুক নিয়ে খাইতে থাকি। পরবর্তীতে আমি মুক্তার কাকার জমি হয়ে লেগে আমি আব্বার কাছে চাইয়ে নিয়ে ওই লিটনের ভাই রিপন ওই সরিষা বিতরণ করেছিল কৃষকের, 1 কেজি সরিষা আমি সেই জমির উপরে বুনি। তারপরে যে এই পাশে এক ব্যানালা ভাই আছে, ওরে দিয়ে 250 টাকা জন নিয়ে ওই সরিষার বোতল নিই। পরবর্তীতে ওই সরিষার বোতল যখন আমি টাকাগুলো এক গোছ করি, এর ভিতরে আমার খুরাকি দারিদ্রতার অভাব, প্রথম পেত্ত করেছি ভাই বোন সবই। আর আমার বউ মনে করে দেমাগ বিগড়ে গেছে, সেও পেত্ত খাওয়ার জন্য খুব চেষ্টায় আছে। কোন এক পর্যায়ে যে দাঁড়াও শুনো আমি চোখটা মুছে নি, কোনো এক সময় যে আমি আমার বউয়ের কথা শুনতে বাধ্য হলাম, যেহেতু আমার সহসঙ্গিনী, তার নিয়ে সারা জীবন আমার কাটাতে হবে। আমিও পেত্ত খেয়ে গেলাম, সরিষার বোতল নিলাম। সুজন ভাই আমাকে হেল্প করলো, 250 টাকা জনে 5 দিন কাজ করে ওখানে আব্বার কাছে আমার বাচ্চা কাচ্চা দেখাইয়ে টগরের ভুঁই আব্বার চাষ করে দিতাম। 300 শতক জমি আব্বার চাষ করতাম, 2টে গরু ফ্রিজিয়ান, তারপরে এলাকা হরিয়ানা, এরপরে একটা এলাকা অস্ট্রেলিয়া, একটা দেশি গাবি, এই সাইড দিয়ে গরু নিয়ে এলাকা একটা গোয়াল ছিল আব্বার। সেই গোয়ালগুলো হলে গিয়ে ফ্রিজিয়ান গরু ছোটো সাইজে কর্তা নিয়ে নিল বাছুর সহ বেশিয়ে। তো আমিও সব চাষবাস ছেড়ে দিলাম, আব্বার কাছ থেকে টগরের জমিটা নিয়ে ওই সরিষা আবাদ করলাম, ধান লাগালাম। তো ওই পাশে একটা নদী আছে, ওই নদীর এলাকাতে যে চারা সংগ্রহ করলাম। সেই সময় শীতকাল ছিল। তো কোন এক পর্যায়ে যে আমি এই বাগিচায় শ্রম দিছি, আব্বাকে বললাম যে আব্বা আমি তো তুমি স্যার আমার তো কোনো উপায় নেই, তা আমরা বাপ বিটা এক হয়ে যাইতে পারি না। খুব খুব করুণ সুরে আমি বাবাকে বলছি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমাকে বাবা বলছি যে বাবা আমার বউ মনে করবে যে আমরা সবাই পেত্তক, তুমি বাবা তুমি আমার হেল্প না করলে আমার উঠায় দাঁড়ানোর কোনো উপায় নেই। আমার বাবা বললো আচ্ছা ঠিক আছে, তুই গোপনে গোপনে চেষ্টা চালা, নিজ পায়ে দাঁড়ানোর জন্য আমি যতটুকু পারি তোকে সহযোগিতা করব। আমার সেই সমীরের দোকানে থেকে লাঙল ভাত চাউলের ব্যবসা করে, ওর দোকান থেকে আমার চাউল এনে দিল, দিয়ে বললো তুই খাইতে থাক আর তুই চেষ্টা চালা, কষ্টের সম্পদ বিফল যায় না। এই জিনিস যে সম্পদটা গড়বি সেই সম্পদের উপরে তোর মায়া থাকতে হবে, মায়া না থাকলে ওই সম্পদ তোকে ছেড়ে চলে যাবে। আস্তে আস্তে আগেও দেখবি সব কিছুই থেকে যাবে। আর ওই সাহায্য করতে হলে একটু নিশা পানি করে ওরে দিয়ে বুঝাচ্ছে যে ওর মতো ওরকম করবি, তুই তোর তো চলে যাবি, আরও বউ সাল পাল না খেয়ে থাকবি, বাপের তাও খোয়াবি। লাস্টে সেই ইকবালের আব্বা কালার কথা বললো যে ওর মতো না খাইয়ে হাগিয়ে মুতিয়ে রাস্তাঘাটে ছেড়ে দিবি। আমার এই কন্ট্রোলিং সেন্স আজও মনে পড়ে যে আমার বাবা বলছে যে গোপন আমাকে সহযোগিতা করবে, আমার নিজ পায়ে দাঁড়াতে হবে। তারপর আমি বড় ভাবির কাছ থেকে 2500 টাকা নিলাম। তো ওই সময় এই যে আমার বাগিচার নিচে কালীনগর এলাকার কিছু জমি আছে, যে এখান থেকে ঘিরার পিছন থেকে দেখা যায় ওই যে ধান লাগাইছে, ওই জমি ওই লেগে আব্বার বর্গা চাষ করতাম। তো ওইখান থেকে আমি লেগে দেখি যে এই কাঠ বাগানটা পরিষ্কার করতেছে। আব্বার আমি লোকেশন লাগাই দিলাম যে আব্বা দেখো তো ওই জমিটা দেয় নাকি, আমার জন্য একটু কন্ট্যাক্ট নিয়ে দাও। তো এই জমিটা ওই লেগে আমার কন্ট্যাক্ট নিয়ে দিল। 500 টাকা করে শতকের উপরে 60 শতক জমি আমার 10 বছরের জন্য করে দিল। তারপরে আব্বা লেগে কোনো এক সময় যে বর্ডারে ছিল আমার কাছে বলতো যে আমি একটা বাগিচা করব। আব্বাকে বললাম যে এইটা আমার বাগিচার জন্য আমার রেডি করে দাও। তো কোনো এক পর্যায়ে যে আমি আমার এই খালিশপুর যেয়ে আমার ওই বড় ভাবির টাকা নিয়ে সেখান থেকে ওই লেগে যাচাই বাছাই করছি যে এখানে
ওই যে বাড়ি 4 আছে, ডায়মন্ড 80 আছে, কাজী পিয়ারা আছে, তারপরে লেগে বিভিন্ন জাত আছে। সমস্ত জাতের ভিতরে এই ডায়মন্ড 80 মিষ্টতা বেশি, 2-3 কেজি, এগুলো মার্কেটে মানুষের চাহিদা বেশি। আমি সেই চারাগুলো সেই জীবননগর বা এই খালিশপুরের থেকে লেগে এই চারাগুলো নিয়ে আসলাম, এখানে ঢুকলাম। এক পাহি এই যে এখান থেকে ওই যে বড়ই গাছের আগা দেখা যাচ্ছে, ওই বড়ই গাছের থেকে শুরু করে এই যে এইদিকে এই এক পাহি লেগে আগে লাগালাম। এর ভিতর দিয়ে লেগে আমি বাঙ্গি লাগালাম, মিষ্টি কুমড়ো লাগালাম, বিভিন্ন ধরনের মাটি জাত লেগে ফসল লাগালাম। তারপরে গাছের বয়স হতে লাগলো, চতুর্পাশ দিয়ে আমি কলা গাছ লাগাইছি, হ্যাঁ, পেঁপে গাছ লাগাইছি। তারপরে এই মিষ্টি কুমড়ো চলে আসলো, ওই দিকে লেগে আমি মরিচ ক্ষেত করছিলাম, ভেন্ডি ক্ষেত করছিলাম, সেই 2 বছর আগের কথা। তারপরে যে কোনো এক কায়দায় যে আমার এই ক্ষেত লেগে আমাকে এত এত ফলন দিল, আমি 35 বস্তা খালি মিষ্টি কুমড়োই পাইছিলাম। আমার খুশির ঠেলায় আমার মনটা উৎসাহিত হয়ে গেল। ওদিকে আমার সে ধান চলে আসলো, আমি 6-7 মাস খাওয়া বছরের খোরাকির মতো একটা মানে আমার শরীরে শক্তি এসে গেল, এক ঢিলে রক্তের শক্তি, যা আমি করবো, আমি নিজ পায়ে দাঁড়াবো। আমার মনোবল শক্তি আমি বিগড়ে উঠলাম, আমার দিমাগকে হিপনোটাইজ করে ফেললাম যে আমার লক্ষ্য আমার অর্জন করতেই হবে। তো কোনো এক পর্যায়ে যে এই লেগেই থাকো ওই জিনিসটা আমার মনরে বুঝাইতাম যে আজকে একটা ফার্মে চাকরি করলেও 15,000 টাকা বেতন পাওয়া যায়, একটা সিকিউরিটির কাজ করলেও 10-12,000 টাকা বেতন পাওয়া যায়। আমার এখানে শ্রম দিয়ে আমার ওই বেতনটা জমাইছি, আর ওই ঘরে খোরাকি ছিল, সেই খোরাকিগুলো আমি বাল বাচ্চার খাওয়াইছি। আমি 2 বছর মতো আমি নিজে মাছ ভাত খাই নেই, আমি ইচ্ছা করি যে ওই যে পরের বাড়ি জন দিলি পারে ভাত যদিও পরের বাড়িতে খাইয়ে আসি, তাহলে নিজের ঘরের খুরাকিটা বাইসে যাবে। ওই রকম বাবা গোপনে মাছ কিনে দিত, একটু ঠ্যাকঠুক পড়লে ওই সমীর কাকার দোকানেতে চাইলানি দিত। এখনো 10,000 টাকা মতো আঙ্কেলের দোকানে বাকি রয়েছে। এই যে বাবা পলিথিন কিনে আনিয়ে দিয়েছে, 10,500 টাকার পলিথিন ওই দোকানে বাকি রয়েছে। আমি পেয়ারা বেছে কিনে গোপনে আব্বার কাছে টাকা দিছি, আব্বার মারফত হয়ে লেগে সেই দিনাগুলো শোধ হয়েছি। হ্যাঁ, তো এই 60 মন মতো পেয়ারা বেচেছি, 40 মন মতো এখন এই এক পায়ের হিসাব 40 মন মতো রানিং আছে। আরো 20,000 মতো এই যে গুটি সাইজগুলো, এগুলোও 4,500 প্যাকেট করছি। 1,000 প্যাকেট করলি 4 মন মাল আমি ডেলিভারি দিতে পারি। মানে আমি কাম করছি তো আমি জানি। এই যে পেয়ারার আগা মাগা এগুলো সাইটে দিচ্ছি, এগুলো আরো প্রোডাকশন বেশি আসার জন্য। আমার যে পুরো নাগায় যে ফলগুলো আসতেছে, এগুলোতে মনে করেন যে একটা ফার্মে একটা মুরগি 260 থেকে 280 ডিম দেয়। এখন ওই মুরগি যদি 150 ডিম দেয়, তাহলে ওর তো খাদ্যর দামও উঠবে না। আমার নিজের খোরাকি, নিজের বেতন, হাল পরিবার, প্রোডাকশন, 2 বছরের শ্রম, এই সব মিলিয়ে আর কি মনে করেন যে গাছের প্রোডাকশন বাড়াতে হয়। যা কোনো এক পর্যায়ে যে আমি এই বাগিচার এক পাহি আবাদ করছি, ওইদিকে সবজি চাষ করছি, এইভাবে আস্তে আস্তে ওই বাগিচা বাড়াইছি। তো আমার আপা ইসের থেকে আইছিল, সৌদির থেকে আসার সময় সৌদির 50,000 টাকা আমি ওর কাছে বলছিলাম যে আমাকে দে, আমি ওই লেগে তুই তো ব্যাংকে থুইবে নে, আমি তোর কমিশন দিবানে। তো ও 50,000 টাকা ভাই হিসাবে আমাকে দিছিল। তো সেই 50,000 টাকাতে আমি বোর্ডিং করেছি। হ্যাঁ, এর ভিতরে মনে করেন যে ওই আব্বা গোপনে প্রথম বছর আমার এই বাগিচার টাকা দিয়ে দিছিল 30,000 সন্তান হিসাবে। তারপরে পরের বছর এসে আমি হলো ব্যাংকে লোন করে 30,000 টাকা কন্ট্রাক্টের টাকা দিছি। তো বর্তমান রানিং সামনে শীতকালে আমি আশা করি যে আমার ওইদিকেও বাগিচা জমে যাচ্ছে, গাছপালা শাখা পোশাখা বাড়তেছে, প্রোডাকশন বেশি আসবে। এবার যদি আমি 100 মন পাই, আমি শীতকালে 150 মন পাবো। এই যে আপনার যে গল্প শুনলাম খুবই ভালো লাগলো। আসলে যদি মনে করেন যে এখন যদি নতুন কেউ আপনার এই পেশায় আসতে চায়, বা পেয়ারা বলি বা ড্রাগন বলি বা আদার যে কোনো বাগান যদি করতে চায়, তো তাদের ব্যাপারে আপনার পরামর্শটা কি হবে যদি একটু বলে দিতেন। সবাই নিজ পায়ে দাঁড়াতে চায়। একটা স্কুলের ছাত্র, সেও নিজে নিজে বুঝে পড়াটা মাস্টারের দিতে চায়। নিজ বুদ্ধিতে ফকির হওয়া ভালো। যদি কেউ বাগানের উদ্যোক্তা হতে চায়, কতজনেরই তো
বাবার জমি পড়ে থাকে, নিজের সন্তান নিশা পানি করে বেড়াচ্ছে, কর্ম পাচ্ছে না। আমি তো কষ্টের বিনিময় 1 কেজি সরিষার বিনিময় জীবনের ভবিষ্যৎ সূর্যের মতো আলোকিত করছি। একটু বাচ্চাদের উপর গাইড দিলে অথবা নিজের মনটারে একটু কোট করলে জীবনে ভবিষ্যৎ আনা সম্ভব। এই দেখো 1 কেজি সরিষার বিনিময় এই 2 বছরেই দৌড় আমার ওই কৃষি খেতে যারা আসে তাদের কিন্তু আমি ফেল মারাই দিছি। এই দেখো আমি বাগিচায় না আসলে পরেও আমার কিন্তু প্রোডাকশন আসতে থাকবে, আর ওরা কিন্তু শ্রম না দিলে পরে ওদের নেই, প্রোডাকশন আসবে না, আবার 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 এইগুলো করতে থাকবে। আমার এই বাগিচার ব্যাপারে কিন্তু শোনা আবার নেই। এই দেখো একবার হয়ে গেছে, এর কিন্তু কোনো পাইট নেই। হ্যাঁ, পাইট বোঝাচ্ছে প্রধান, ওই 16 গুটির মানে খেলা শেষ। আমার কিন্তু খেলা শেষ না, খেলা শুরু। ওই যেমন কোরআনের হাফেজ হলি, ও কেবল শুরু করলো, ও কোরআনের হাফেজ শেষ হইল না। তো ওইরকম আর কি আমার ডিউটি শুরু হইলে এখন। তো এই জন্যে আমি বলি যে এটাকে বলা হয় বিগার গস্ত, মনে যখন যেটা বলে সেটাকে প্রাধান্য দিয়া। আর তুমি যদি মনের ওই কাল্পনিক স্বপ্ন যদি পূরণ করতে চাও, তোমাকে মনের ওই স্বপ্নগুলা প্রাধান্য দিতে হবে। প্রাধান্য না দিলে পরে সম্ভব না। এই দেখো বাজান, মানুষ স্বপ্ন দেখে ঘুমায়ে, আর আমি স্বপ্ন দেখি জাগিয়ে। শোনা, জাগিয়ে স্বপ্ন দেখলে পরে বাস্তবায়ন করা যায়, আর ঘুমাইয়ে স্বপ্ন দেখলি ওটা কোনোদিন বাস্তবায়ন করা যায় না, ওটা ওই কাল্পনিকের মতোই থেকে যায়। দেখো ওই ফের জন্মে হিন্দু শাস্ত্রে একটা কথা আছে না, 1,00,000 জন্ম ভোগ করবে ফের জন্মে। এই জুনা, এ দেখ আমি এই জন্মেই দেখাই দিছি জীবনে বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে। তুমি বুঝতেছো শোনা, এই যে একটা ফল দেখো পাকেছে, এখন তোমাকে যদি এই ফলটা এমনি এমনি দেওয়া হয়, তুমি কত খুশি হবা। এরকম প্রতিদিন এই বাগিচায় 2-4-5 জন লোক আসে। শোনা, মনে করো এটা মুদিখানা, এই মুদিখানায় ওই লেগে 1 প্যাকেট বিস্কুট, একটা বাজার প্যাকেট ইন্দুরি খালি কি হয়, আমার এই বাগিচায় প্রতিদিন 4-5 জন চুরি করে নিয়ে যায়। আর আমি নিজে হলে ফলের জাকাত দিই। আমার মাল হালাল, একদম হালাল। আমি 10টা ফলের একটা ফল সাদগা করি, আমার কাছে বাধা লাগে না যে কিরে আমি আরো 10 মণ বেচতে পারবা নে। শোনা, এই দেখো কত ফল, এই দেখো পচে পচে পড়িয়ে গেছে, এগুলা মার্কে নিয়ে যাবে না। এই দেখো এই সব পলিথিন কিন্তু সব পচা ফল। তাহলে একটা মানুষ খালি পারে, সকল ধর্মেই তো আছে যে খাদ্য বিতরণ করো, আর ওই খাদ্য বিতরণের চেয়ে আর ক্ষুধা নিবারণের চেয়ে আর কি সৎ কাজ হতে পারে শোনা। সৎ কাজও করা যায়, তারপরে জীবনযাপনও করা যায়। আমি প্রথম বছর 14 গাড়ি হয়ে লেগে যৌব ফাঁস দিছিলাম। প্রথম বছর আমার দারিদ্রতা ছিল, বাগিচায় কোনো জায়গায় দোকানের ফাঁস মারিনি। এইবারে এখন একটা কৃষক চাষ করতে গেলে পরে শতকে 50 টাকা করে চাষ লাগে। এই 10 বছরের ভিতরে কোনোদিন আমার চাষ দেওয়া লাগবে না। তারপরে এই যে একটা খামার করতে গেলে সমস্যা হয় খামারিদের, আমার এখানে দেখো খাদ্যর কোনো সমস্যা নেই। খাদ্য দিতে না পারলে পরেও গাছে আমার প্রোডাকশন দিচ্ছে। গাছের আগা থেকে গোড়া পর্যন্ত এই বছর আমি 20 কেজি ফলের আশা করি। এই দেখো একদম, যদি কেউ মনে করো যে আমিও দিয়ে একটা ফল খাবো, আমিও দিয়ে ফল খাতে পারবি। কেউ যদি মনে করে যে আমি শুয়ে পড়ি একটা ফল খাবো, শুয়ে পড়ে ফল খাতে পারবি। আবার কেউ যদি, আরে শোনা তোমার কি দেখাবো, এই গাছ, এই দেখো যত্নগুণী রত্ন আর কর্মগুণী ফল। আমি আজকে যত্ন করেছি, আমার কর্মের ফল প্রতিটা গাছে 20-30 কেজি করে আমি ফল পাইছি। সামনের বছর এক গাছের 1.5 মণ করে ফলের আশা করি আমি, কেননা 2 বছর ওরা আমি যত্ন করতেছি। আমি দেখছি যে কোন গাছটায় কিরকম প্রোডাকশন দিতে পারে। তা আমার এই গাছের থেকে যে পরিমাণ আমি এই হারভেস্ট করতেছি, ফল পাচ্ছি এবং সামনে আসবে, আমার টার্গেট হয়ে গেছে যে ইনশাআল্লাহ সামনের বছর আমি এক পাইতি 3.5 লাখ থেকে 4 লাখ টাকা পাবো 1 বছরে। এইবার খরচ যাবে কিরকম, ওই 1 গেরি হয়তো ফাঁস খাবি,
আর কিছুই না। এ চাষ নেই, দুর্যোগ নেই, তারপরে লস নেই, তারপরে ফলের জাকাত আদায় করতেছি, তারপরে চতুর্পাশে 100 পিস বড়ই গাছ আছে। আমার এই গিরাই তো আমার এরপর এই জমির কন্ট্রাক্টের টাকা দিয়ে যাবি। চতুর্পাশে কলা গাছ আছে, আমার এই গিরাই তো আমার ই দিয়ে যাবি, ওই আমার চাল কিনার টাকা দিয়ে যাবি। হ্যাঁ, তো এই হইলে গিয়ে আমার আয় ব্যয়ের বিষয়। আমি আচ্ছা, যাই হোক, তো আমরা অনেক কিছু জানতে পারলাম। এখন দর্শকদের উদ্দেশ্যে আপনারা যদি কেউ আমাদের এশিয়া মডেল নার্সারি যেটা আছে আমাদের লিটন সাহেবের এশিয়া মডেল নার্সারি, এখানে যদি আসতে চান, ভিজিট করতে চান, আমাদের মানে তরুণ উদ্যোক্তা কৃষক, যেটা স্মার্ট কৃষক যে বলে, তার সাথে যদি দেখা করতে চান, কথা বলতে চান এবং পরামর্শ নিতে চান বিশেষ করে, তাহলে অবশ্যই আসবেন হচ্ছে মাগুরা জেলা শ্রীপুর থানা চন্ডিখালী গ্রাম। চন্ডিখালী গ্রামে আমাদের লিয়াকত দাদার ছেলে, বিডিআর লিয়াকত বলে সবাই চেনে, অথবা যদি কেউ বলে যে লিটন ভাইয়ের বাগিচাটা কোথায়, লিটন ভাইয়ের যে পেয়ারার বাগান যেটা আছে, যে নার্সারি আছে কোথায়, সেটা বলে সবাই দেখাই দেবে। তো আপনারা এখানে আসবেন সবাই, লিটন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং পেয়ারা খাইতে আসবেন, সবার জন্য শুভকামনা।